আসসালামু আলাইকুম। গুডি টক্সের ঈদ স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যিনি গেস্ট, উনি রহনপুরের একজন বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যবসায়ী হিসাবে হোক বা একজন সফল টিচার হিসাবে হোক, আপনারা অনেকেই তাকে চিনেন এবং রহনপুরের বিভিন্ন সময় তিনি আমাদের রহনপুরবাসীর জন্য অনেক কিছু করেছেন। আসুন আমাদের গেস্টের কাছে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজকে ঈদ স্পেশাল পর্ব, আপনাকে আমরা পেয়ে গেলাম, খুব ভালো লাগছে। আমাদের সময় দিলেন আপনি। সবার একটা প্রিপারেশন থাকে, আমাদের প্রিপারেশন ছিল যেন আমাদের ঈদ স্পেশাল পর্বটা এমন একজন মানুষকে নিয়ে করতে চেয়েছিলাম যে মানুষটা আমাদের সবার খুব কাছের হবে, খুব প্রিয় হবে। আপনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব না, কারণ রাজনীতি ব্যক্তিত্বদের হেটার্স থাকতে পারে, ফ্যান্স থাকতে পারে। আপনার সেটা নেই। আপনি এখন পর্যন্ত যত কিছু করেছেন সবটাই জনগণের কল্যাণে করেছেন, শুধুমাত্র রহনপুরের জনগণের কল্যাণে সেটা না। আপনি রেল বন্দর নিয়ে আপনি যা করেছেন বা রেল কেন্দ্রিক আপনি যত কাজ করেছেন, সেটার জন্য যে শুধুমাত্র রহনপুরের বাসী উপকৃত হয়েছে তা কিন্তু না। রহনপুরের আশপাশে যদি আমরা দেখতে যাই, শিবগঞ্জ থানা, নাচল, ভোলাহাট, পোরশা, নিয়ামতপুর, সাপাহার, এই অঞ্চলগুলো আপনার দ্বারা উপকৃত হয়েছে। অনেকে আপনাকে চেনে, অনেকেই চেনে না, অনেক কিছু জানার আছে। তো আজকে সেই সব দর্শকদের জন্য, আমাদের ভাইদের জন্য আপনার কাছে এসেছি আমরা আজকে। তো কেমন কাটলো আপনার ঈদের দিনটা? প্রথমেই আমি আমার যারা এই গুড ডিটক্সের শ্রোতাবৃন্দ আছে, দর্শক আছে, এবং সাথে সাথে আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আমার ফলোয়ার যারা আছে, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবার আগামী যে কুরবানি ঈদ, এই ঈদটা সবার ভালো কাটুক এই দোয়া করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তুমি যে কথাটা বললা, সেটা হচ্ছে যে আসলে আমি বিষয়গুলোকে কিভাবে দেখি, সময় মানুষের জীবনটা তো ক্ষণস্থায়ী, একদম স্বল্প সময়। ধরো যে আমি এখন কথা বলছি তোমার সাথে, তোমাদের সাথে, বা তোমরা বসে কথা বলছো, হয়তো এমনও হইতে পারে যে আগামীকালকে তুমি শুনবা যে রুবেল কাকার জানাজা, কিংবা আমি শুনতে পারি যে শরীফ কিংবা আবিরের জানাজা। এটা কি সম্ভব না? যে কোনো সময় আমরা আল্লাহর হেফাজতে চলে যেতে পারি, যে কোনো সময়। এই জন্য আমি যেটা ভাবি যে মানুষের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের মানে এটা বিশ্বাস রাখতে হবে যে আমার আজকের দিনটাই বা আমার এই সময়টাই আমার শেষ সময়। এই জন্য যতটুকু আমরা সময় পাই, যতটুকু আমাদের হাতে সময় আছে, এই সময়টুকু আমাদের মানব কল্যাণে, মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত। এবং আমি ওই জায়গা থেকে চিন্তা করে বা ওই ভাবনা থেকে বা ওই যে মানে আইডিওলজি, যেটা আমি এটা লালন করি এবং এটা আমি মারাত্মকভাবে বিশ্বাসও করি যে আজকের দিনটাই আমার শেষ দিন, আমাকে ভালো কাজ করতে হবে এবং মানুষের জন্য কিছু করে যেতে হবে এই জীবদ্দশায়, একজন মানুষ হিসেবে মানুষের জন্য। কারণ আমরা জানি যে মানব সেবাই সর্বোৎকৃষ্ট ধর্ম, তাই না? এই জন্যই আমি এত কিছু করি। এইটা হলো মূল বিষয়, যে জন্মেছে যখন জন্মের দাগ রেখে যাও, তাহলে একটা দাগ রেখে যেতে হবে। সেটা ভালো হতে পারে, খারাপ হইতে পারে, তাই না? খারাপ হলে পরবর্তী জেনারেশন ওই খারাপ কাজটা করবে না, আর ভালো হলে ওইটা অনুকরণ হবে যে না, এই ধরনের কাজ করলে ভালো। আমি এই জায়গা থেকেই করি আমার এই কাজগুলো। হ্যাঁ ঠিকই আছে। কারণ একটা মানুষ 50 বছর বাঁচতে পারে, 60 বছর বাঁচতে পারে, কিন্তু তার কর্মকাণ্ডগুলো কিন্তু আমৃত্য থেকে যাবে। সে কবরে চলে যাবে, সবকিছু শেষ, কিন্তু তার কর্মকাণ্ডগুলো একদম থেকে যাবে শেষ পর্যন্ত, সবাই দেখবে। তো আপনাকে যেটা যদি প্রশ্ন করি, রেল নিয়ে আমরা একটু পরে কথা বলবো। শুরুতে আমরা কথা বলি আপনার বিজনেস নিয়ে। আপনি হচ্ছেন খান মোবাইল পয়েন্টের স্বত্বাধিকারী, এখান থেকে আপনার বিজনেস যাত্রা শুরু। এটা কত সালে বা আপনার কত বছর বয়সে এটা শুরু করেছিলেন? আসলে তাহলে তো একটু লম্বা হয়ে যায়। মানে আমি খান মোবাইল পয়েন্ট থেকে শুরু, আমার ব্যবসার যাত্রা শুরু আমার আব্বার একটা প্রতিষ্ঠান ছিল রহনপুর পুরাতন বাজারে, খান ওয়াচ অ্যান্ড মোবাইলস, খান ওয়াচ চেম্বার্স, ঠিক আছে? ওইটা ঘড়ি, রেডিও, এই ইলেকট্রনিক্স এর দোকান ছিল আমার আব্বার। আমার আব্বার দোকানে আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, তখন আমার কিন্তু আব্বার দোকানে টুকটাক করে যাওয়া আসা শুরু হয়। মানে আমার হাতে খড়ি কিন্তু আমার আব্বার হাত দিয়ে, ঠিক আছে? তখন থেকে কিন্তু আমার ব্যবসা শুরু, ব্যবসার পথে চলা শুরু। ব্যবসায়িক শিক্ষকটা আপনার আব্বা? আমার আব্বা, তারপর যারা ছিল দোকানে, যারা ওই সময় এমপ্লয় ছিল, যারা কর্মচারী, স্টাফরা যারা ছিল, তারাই আমার শিক্ষক, ঠিক আছে?
তো ওইখান থেকে আমার শুরু। তারপর এই লেখাপড়াও করতাম, সাথে সাথে আবার ব্যবসাটাও, বাবার ব্যবসার সাথে বসতাম। তারপর চলে গেলাম ঢাকা। ঢাকাতে গিয়ে লেখাপড়া শেষ করলাম ঢাকা জগন্নাথ থেকে। লেখাপড়া শেষ করে আব্বার একটা কন্ডিশন ছিল আমার সাথে, যে তোমাকে ব্যবসাটাকে মানে ব্যবসাটাই হচ্ছে ভালো, এটা আমাকে আমার আব্বা বুঝিয়েছিলেন, যে ব্যবসাটাকে আমাদের ইসলাম ধর্মেও এটাকে হালাল করা হয়েছে, তো ব্যবসা করতে হবে। আমাকে আব্বা এটা বলেছিলেন যে তুমি লেখাপড়া করতে যাচ্ছ যাও। আব্বার শেষ কথা এটাই ছিল, মানে আব্বা চাচ্ছিল না যে আমি বাইরে যাই, কিন্তু আমি কনভিন্স করেছিলাম আব্বুকে যে আব্বু আমি যাবো। হ্যাঁ, তো আব্বু শেষ পর্যন্ত আমাকে কন্ডিশন দিয়েছিল যে তোমাকে এসে ব্যবসা করতে হবে, তুমি কথা দাও। তো আমি আব্বুকে কথা দিয়েছিলাম যে আব্বু আমি লেখাপড়া শেষ করে এসে আমি রহনপুরে এসে ব্যবসায়ী করবো। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরি বাকরি না, সরাসরি ব্যবসা। সরাসরি ব্যবসা। এই জন্য আমি কিন্তু এসে ওই আমাদের পুরাতন যে দোকানটা ছিল খান ওয়াচ, ওই দোকানে আমি আমার ব্যবসা শুরু করি মোবাইলের। তখন হয়ে গেল খান ওয়াচ অ্যান্ড মোবাইল সেন্টার, ওয়াচের সাথে মোবাইল যোগ। এটা সম্ভবত তুলাপট্টিতে ছিল। তুলাপট্টিতে, রাইট। এটা 2000 আমি মনে করি 3 সালে। 3 সালে। হ্যাঁ, 2003 সালে আমার দোকান স্টার্ট ওখানে। তখন তো শুধু বাটন মোবাইলের যুগ ছিল। বাটন মোবাইল, শুধু বাটন মোবাইল। ঠিক আছে, আমার 5টা মোবাইল দিয়ে ব্যবসা শুরু করেছিলাম, আর মোবাইল সার্ভিসিং, তারপরে মোবাইলের অ্যাক্সেসরিজ। এই ফার্স্ট 3 ধারার প্রথম দোকানটাই হচ্ছে আমাদের খান ওয়াচ এন্ড মোবাইল সেন্টার। তার পরবর্তীতে আমি এখানে 2005 সালে 2 বছর পর স্টেশনে এসে দোকান করি খান মোবাইল পয়েন্ট। ঠিক আছে, এই হলো আলাদা। তো খান মোবাইল পয়েন্টে যাত্রা তখন থেকে আজকে থেকে প্রায় 20-21 বছর হয়ে গেছে চলছে। তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়ায় আমাদের এলাকার যারা মানুষজন আছে, আমার শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষজন, তাদের ভালোবাসাই আমাদের প্রতিষ্ঠানদের আজকে এই অগ্রগতি। তো গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সবাই চাকরির পিছনে ছুটে। হ্যাঁ, আপনার শর্ত ছিল আপনার আব্বুর দেওয়া যে হ্যাঁ আপনাকে ব্যবসা করতে হবে। তো এখন কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাই অসংখ্য, তাই না, যে অসংখ্য মানুষ চাকরির পর, গ্রাজুয়েশনের পর বেকার, চাকরি পাচ্ছে না, কিছু করছে না। তো তাদের কি আপনি এখানে উদ্বুদ্ধ করবেন যে না তোমরা কিছু একটা ব্যবসা করো, চাকরি পেতে ছুটতে হবে না? অবশ্যই না, না, চাকরির পিছনে আমি ছুটবো কেন? আমি চাকরি দিব মানুষকে। আমার টেন্ডেন্সি থাকবে যে আমি চাকরি করব না, আমি চাকরি মানুষকে কি করবো, দিব। যেমন আমার প্রতিষ্ঠানে মোটামুটি এখন 12-13 জন এমপ্লয় আছে। তো আমার তো এটা ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি এটা এনজয় করি যে এখানে যে আমার 12-13 জনের যে রুজি রুটি হচ্ছে, এটা আমার ভীষণ ভালো লাগে। ঠিক আছে, তাদেরকে নিয়ে আমি একসাথে ব্যবসা বাণিজ্য করছি, এটা আমার ভালো লাগে। এবং আমি বলবো নতুন প্রজন্মকে, চাকরির পিছনে তোমাদের ছোটার দরকার। ছোটখাটো হোক, তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো, তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো যে চাকরি তোমার পিছনে ছুটবে, তুমি চাকরি করবে না। ঠিক আছে, তুমি মানুষকে চাকরি দিবা, তোমার প্রতিষ্ঠানে চাকরি দিবা। এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানে মহিলা পুরুষ সবাই তোমাদের চাকরি করবে। তোমরা নিজেকে এভাবে তৈরি করো, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। শুধু লেখাপড়ার মধ্যে, পুঁথিগত বিদ্যার মধ্যে থাকলে হবে না। ঠিক আছে, আমাকে আশপাশ আমার যে পরিবেশ আছে, আমার টোটাল সবকিছু সম্পর্কে একটা অভিজ্ঞতা থাকতে হবে, সবকিছু করতে হবে, খেলতে হবে, আর সাংস্কৃতিক জগৎ থাকতে হবে। ঠিক আছে, সবকিছু পারতে হবে, নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। তা এইটাই আর কি। আমি নতুন প্রজন্ম বলবো যে তোমরা নিজেরা উদ্যোগী হও, হ্যাঁ, নিজে কিছু করো, সৃষ্টি করো, নতুন কিছু সৃষ্টি করো। আমার ভালো লাগে যে খান মোবাইল পয়েন্ট, এই যে 3টা থানার মানুষ মোটামুটি চেনে। একটা কন যে খান মোবাইল পয়েন্ট বললেই চেনে, খান পয়েন্ট বললেই চেনে। এইটা আমার ভালো লাগে, ভালো লাগার বিষয়। এটা আমার তৈরি করা জিনিস, একটা ব্র্যান্ড, এটা আমার তৈরি করা, আমার ভালো লাগে। এবং এখান থেকে আমার রুজি রুটি হয়, ভালো লাগে না। এখানে যদি আমি ছোট্ট করে একটা কথা বলতে যাই, যে একজন শিক্ষিত ছেলে, সে গ্রাজুয়েশন শেষ করে যদি দেখাচ্ছে তার বাবার চায়ের স্টল আছে, চায়ের দোকানে যদি সে থাকে, তার বাবার ব্যবসা, আমরা কিন্তু কোনো ব্যবসাকে ছোট হিসাবে দেখি না, কারণ ওখান থেকে একজনের পেট চলছে, একটা পরিবার চলছে। তো আমাদের এলাকাতে অনেকে আছে যে গ্রাজুয়েশন শেষ করে চায়ের দোকান দিয়েছে। আচ্ছা, এটা কি এমন যে আমি যত বেশি শিক্ষিত হব আমার বেকার থাকার সম্ভাবনা তত বেশি? কারণ যে চাকরি জয়েন করছে না, ধরেন বেকার, তাকে মানুষের চক্ষু লজ্জা বলেন বা আদার্স একটা বিষয় কিন্তু হেনস্থা হওয়া লাগছে। আর যার কোনো এডুকেশনাল কোনো নাই, ব্যাকগ্রাউন্ড নাই, সে কিন্তু যে কোনো কাজে ঢুকে গেলে বলে যে হ্যাঁ ওই ভালো করছে, কাজ করছে, একটা দোকানে থাকছে। এই বিষয়ে আপনার মতামত কি? আমি একটা কথা বলি, আল্লাহ আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। আমি এই যে ব্যবসার মাধ্যমে
আমার মোটামুটি 5-6টা দেশে ঘোরার সুযোগ হয়েছে, বিভিন্ন কোম্পানির ট্যুর হিসেবে আমি দেখেছি। এবং আহ, শুধু ওইখানে না, আমাদের এখানেও তুমি ঢাকাতে দেখবা, ঢাকা ইউনিভার্সিটির অনেক ছেলে, এখন এটা বেশি দেখা যাচ্ছে, তুমি দেখবা মোতালেব প্লাজার সামনে, দেখবা বড় বড় যে শপিং মল আছে, এগুলোতে দেখবা দেখবা যে তোমাদের মতো ইয়াং ছেলেপেলেরা বিভিন্ন ধরনের যারা ফাস্ট ফুড, ছোট্ট করে একটা কম দোকান করে, হ্যাঁ, food cart, right. তুমি ওদের সাথে যে কথা বলে দেখো, ওরা দেখবো যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বুয়েটের ছাত্র, ঠিক আছে, বড় বড় প্রতিষ্ঠানে প্রাইভেটে তো তারা দেখা যাচ্ছে অনেকে মানে ফ্যামিলির একটা প্রবলেম থাকে, কিন্তু তারা ভালো জায়গায় পড়ছে, ভালো স্টুডেন্ট, দেখো তারা লেখাপড়াও করছে, পাশাপাশি তারা একটা ব্যবসাও পরিচালনা করছে। একটা জিনিস বুঝতে হবে, তুমি চাকরি করা মানে কি? তুমি চাকরি করা মানে তুমি অন্যের অধীনে চলে যাচ্ছ, তুমি অন্য, হ্যাঁ, সরাসরি কিন্তু বলে চালে চাকর, চাকর থেকে চাকরি, তাই না? তাহলে তুমি এটা বুঝতে হবে। তো তাহলে তুমি অন্যের চাকর হবা নাকি তুমি নিজে তুমি মালিক হবা, এটা তোমার সিদ্ধান্ত। তাহলে কেউ তো চাকর হতে চায় না, সবাই তো মালিক হতে চায়, এটা বুঝতে হবে। তাহলে আমি মালিক হলাম, আমি আমার ব্যবসা, আমি হালাল পথে সৎ পথে আমি রুজি রুটি আমি ইনকাম করব, এখানে আমার সমস্যা কি? আমি তো মোবাইলের কাজ শিখেছিলাম মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, আমি মোবাইলের কাজ শিখেছিলাম। আমার বাবা আমাকে ঘড়ির কাজ শিখিয়েছিলেন, ঘড়ির কাজ আমি জানি, আমি তখন স্টুডেন্ট। আব্বু বলেছিল, বাবু তুমি হাতের কাজটা শিখে রাখো, তুমি না খেয়ে থাকবা না। আমি তো শিখেছি, আমি জানি। আমি কোনো কাজকে ছোট মনে করিনি, কখনো মনে করিনি, এখনো মনে করি না। আমি আমার নিজের দোকান যখন আমি শুরু করলাম, আমার নিজের দোকানে তালা খুলতাম, আমার নিজের দোকানে ঝাড়ু দিতাম, আমার নিজের দোকান মুছতাম, ঠিক আছে না? বলেই তো আমার প্রতিষ্ঠানটা আস্তে 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 একজন এমপ্লয় হলো, 2জন এমপ্লয় হলো, এভাবে তো আস্তে আস্তে হয়েছে। এটা কি তোমরা যা দেখছো এটা হঠাৎ? অবশ্যই তোমার বাবারা দেখেছে, শান্তা আমার বন্ধু দেখেছে। সো বিষয় এটা না, বিষয়টা হচ্ছে আমি কি করছি। আমাদের সমাজটা এমন যে সমালোচনা করতে চায়, ঠিক আছে? তোমাকে বলবে, আবির তুমি এটা কেন করছো, ঠিক আছে? তো আমার এটা ভালো লাগে তাই করছি। না না না, এই কাজটা তো ছোট। আচ্ছা তাহলে কোনটা করবো, এটা আমি তোমাকে বলতে পারবো? তুমি দেখবা কোনটা করবো, দেখবে ভালো কাজ সেটা করবা। তাহলে আপনি আমাকে একটা ভালো একটা করেন, একটা ভালো পরামর্শ দেন যে আমি এই কাজটা করি। তুমি বড় হয়েছো না, তুমি বুঝো না, তুমি দেখবা চিন্তা ভাবনা করে কোনটা ভালো হয়েছে। তুমি 2 দিন না খেয়ে থাকো, ঠিক আছে, তুমি তোমার বন্ধুর সাথে যাও, 10 দিন তোমার পিছনে খরচ করবে, তারপরে যদি দেখা যায় 11 দিনের দিন আবির খরচ দিচ্ছে না, তোমার সাথে দেখবে তোমাকে অ্যাভয়েড করছে। দিস ইজ প্র্যাকটিক্যাল, এটাই নিয়ম, এটা তোমার কিছু করার নেই। তুমি হলে এরকম করবো, আমি হলে এরকম করবো, নেচার বলা হয় এটাকে। আমার সাথে এটা ঘটেছে। ঘটেছে না? তাহলে এইটাই হলো ফ্যাক্ট। তোমার সিদ্ধান্তই তোমাকে নিতে হবে আমি কি করবো, তবে কি অবশ্যই সেটা ভালো হতে হবে। ওই যে ঢাকাতে এলিফ্যান্ট রোডে ওই তোমার টপ 10 বলে একটা দোকান আছে, ওই টপ 10 দোকানটা এলিফ্যান্ট রোড থেকে নিউ মার্কেটের দিকে যেতে হাতের ডানে ওই সময় ছিল। দোকানটা কিন্তু এখন নাই, কারণ না থাকার কারণটা হচ্ছে যে ওই সময় ছিল ছোট্ট একটা দোকান। এই দিক দিয়ে তোমার হয়তো ওয়াইডে 4-5 হাত, এদিকে হয়তো 5-7 হাত, এত ছোট্ট একটা দোকান, কিন্তু দোকানে মাল একেবারে ঠাক করে রাখা থাকতো। আর ওইখানে যারা আমাদের মতো স্টুডেন্টরা তো কম দামি একটু খুঁজে, ভালো কোয়ালিটির, ওটা আবার দোকানে নিতে গেলে দাম বেশি। তখন আমরা আমাদের মতো যারা দেখা যাচ্ছে ছাত্র বা যারা চাকরি করে এ ধরনের, এরকম লাইন ধরে ওখানে মাল কিনতাম আমরা। তো ওই ভদ্রলোক সততার সঙ্গে ব্যবসা করেছে, এবং ওই দোকানটা এখন ঢাকাতে প্রত্যেকটা জায়গায়, বড় বড় জায়গা যেগুলো, প্রত্যেকটা শপিং মলে, বড় বড় শপিং মলে পাবা, প্রত্যেকটা জায়গায় ঢাকাতে অনেকগুলা তোমার টপ 10 এর এখন আউটলেট আছে, অনেকগুলা, সম্ভবত রাজশাহীতেও হয়ে গেছে, আছে। আচ্ছা, তাহলে তখন বুঝতেই পারছো, তোমরা চিনতে পেরেছো, ওর লাল কালার দিয়ে লেখা। আমি কিন্তু ওই দোকানের অ্যাডভার্টাইজ করছি না, বিষয় হয়েছে যে এরকম দেখো তুমি, বড় বড় যারা ব্যবসায়িক, এই যে আমাদের পাশে যে আদানি, তারপর তোমার ধরো যে টাটা গ্রুপ, তারপরে আমাদের যে স্টিভ জবস, অ্যাপেল, তুমি এদের জীবনী দেখবা, সবারই লাইফে এত স্ট্রাগল করা আছে, অনেক স্ট্রাগল করেছে, ওটা লেগেছিল, লেগে থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু ওইখানে সফলতা পেয়েছে। তো আমি আমার দর্শক শ্রোতা যারা আছে, ইয়াং জেনারেশন বর্তমান যারা আছে, লেখাপড়া অর্জন করতে হবে জ্ঞান অর্জনের জন্য,
ভালো মানুষ হওয়ার জন্য। আমার ভিতরে আল্লাহ তাআলা যে বিবেকটা দিয়েছেন, এটা তো আমার বড় একটা অস্ত্র, তাই না? এইটাকে কি করতে হবে? এটাকে রিপেয়ার করা, এটা জ্বালানোর জন্য। মানে একটা কথা আছে না, যে আমার যদি একটা একটা প্রদীপ থাকে, ধরো যে আমরা যে আগে ব্যবহার করতাম কুপি, তোমরা দেখোনি কুপি, কেরোসিন তেল দিয়ে কাঁচের, ছোট, দেখেছো? তো ধরো যে আগেকার করতো কি জানো, আগে তো আগুনটাও ম্যাচও তো অ্যাভেলেবল না। আগে মানুষ করতো জানো, যে আগুন নিতে যেত একবারে আরেকবারই। আগুন মানে ও চুলা জ্বালিয়েছে, কোনোভাবে জ্বালিয়েছে, তখন দেখা যাচ্ছে যে তোমার বাড়িতে চলো চুলাটা জ্বালিয়েছে, আমার মা খালারা করেছে কি, ওই আগুন নিতে গেছে, যে একটু আগুন নিয়ে আসলো তোমার বাড়ি থেকে, হয়তো কয়লাতে বা কোনোভাবে আগুনটা নিয়ে এসে আবার আমাদের বাড়িতে ওই আগুন দিয়ে চুলা জ্বালানো হলো। তো প্রদীপ, প্রদীপ জ্বালাতে যেত, দেখা যাচ্ছে আমার একটা প্রদীপ নিভে আছে, তোমার একটা জ্বলন্ত প্রদীপ তোমার কাছে আছে, তাহলে আমাকে কি করতে হবে? আমার প্রদীপটা নিয়ে তোমার প্রদীপে লাগাইতে হবে, তাহলে আমার প্রদীপটা জ্বলবে, ঠিক না? মানুষের বিবেক, মানুষের জ্ঞান, এই জন্য আমরা শিক্ষা অর্জন করি, যে তুমি একটা জিনিস জানো আমি জানি না, পার্থক্যটা এইটুকুই। ঠিক আছে? আমার যে বিবেকটা, এটাকে জাগ্রত করার কাজ, এই জন্য আরেকজন বিবেকবান মানুষের কাছে যেতে হবে। তাহলে আমি লেখাপড়া অর্জন করব, আমি জ্ঞান অর্জন করব, আমি মানুষ হবার জন্য। ঠিক আছে? আমাকে চাকরি করার জন্য না। কিন্তু আমরা চাকরি করার জন্য লেখাপড়া করি, এটাই আমাদের ভুল। চাকরি করার জন্য আমার লেখাপড়া করতে হবে না তো, আমাকে মানুষ হতে হবে, আমাকে সত্য পথে চলতে হবে। এবং ওই যে যেটা বললাম, যে আজকের জীবনটা আমার জীবনের শেষ দিন, এটাকে ধরে নিয়েই আমাদের কাজ করতে হবে, এবং আমাকে উদ্যোক্তা হতে হবে, আমাকে স্টাবলিশড হতে হবে, সৎ পথে অর্জন করতে হবে, সেটা যাই হোক, সেটা আমি সুন্দর করে করবো। ঝাড়ু যদি আমি দিই, ঝাড়ুটাকে এমন ভাবে দিব সেটাই হবে নিখুঁত সুন্দর, যেন একজন এসে বলে সুবহানাল্লাহ, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক না? তাহলে আমরা যেটা করব সেটাকে মনোযোগ সহকারে করব এবং ভালো করে করব, তাহলে আমার দেখো যে টপ 10-এর মতো করে যেটা বললাম, যে আমরাও সফলতা অর্জন করতে পারবো। আমার চাকরি করতে হবে এমন না, আমাকে ব্যবসা করতে পারি, আমি উদ্যোক্তা হতে পারি। ঠিক আছে? আচ্ছা, অনেকে বলে যে গাধার কোনো ইয়া নাই, সারা জীবন খেটে বেড়ায়, ওই জানেও না যে মানে পরিশ্রমটা কি জন্য করছে। গাধা নাকি পানিটাও ভুলে খায়, যেন ওই মনে করে যে হ্যাঁ পানিতে আর একটা গাধা আছে, ওই পানি খেয়ে নেবে। তো আমি সারা জীবন লেখাপড়া করছি আমার বাবার টাকাতে, যে আমি শিক্ষিত হব। আপনি যেহেতু টিচার ছিলেন, আপনিও জানেন যে হ্যাঁ আসলে একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করতে মোটামুটি, আমার এখনো ধারণা না, মিনিমাম 20-30 লাখ তো মিনিমাম হবে। তারপরে ইনফ্লেশন প্রতি বছর বাড়ছে। তো আমি এত লেখাপড়া করে আমি একজনকে যে স্যার স্যার বলবো, স্যারের মানসিকতা কি, যে একে যদি আমি রাখি প্রতি বছরের বেতন বাড়ানো লাগবে, স্যারও কিন্তু মনে মনে চায় যে হ্যাঁ এই কিভাবে একে বের করবো। বিভিন্ন কোম্পানিতে ইচ্ছা করে ধরেন যে পলিটিক্স ওরা ইয়ে করে, যে পলিটিক্স যখন বেড়ে যায় তখন ওরা কিছু কর্মী ছাঁটাই করে দেয়, কারণ মধ্যে তো কস্ট লাগবে, যে একে যে আমি বের করবো কি জন্য করবো। আবার ধরেন আমরা যারা অনেকে আবার চাকরি পাই না, কিসের জন্য? আমাদের কোনো অভিজ্ঞতা নেই। আমরা যদি চাকরি না পাই, আমাদের অভিজ্ঞতা করে কি করি? তো আমাদের যারা অডিয়েন্স আছে তারা চাচ্ছে যে এক কথায় একটা বেসিক ভাবে একটা ব্যবসা শুরু করতে, তো কোন কোন বিষয়গুলো তার মিনিমাম জানাই লাগলে একটা ব্যবসা শুরু করা। খুব সুন্দর প্রশ্ন করেছো। আমি একটা জিনিস বলি, ব্যবসার বিষয়টা বলি, যে যদি কোনো ব্যবসা আমরা শুরু করতে চাই, তাহলে ওই ব্যবসা সম্পর্কে আমার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অভিজ্ঞতা। অর্থাৎ এই যে আমি মোবাইলের ব্যবসা করছি, তোমাদের এসএস পাইপের ব্যবসা আছে, এটা কিন্তু তোমরা বুঝো, মোবাইলের ব্যবসাটা আমি বুঝি। এখন দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছে যে আবিররা তো অনেক সুন্দর মোবাইল ইসের ব্যবসা করছে, এসএস পাইপের ব্যবসা করছে, লাভও ভালো করছে, আবিররা তো ব্যবসা করে বাড়ি টাড়ি করে নিল, তাহলে আমি একটা এসএস পাইপের দোকান দিই, বা এসএস পাইপের ব্যবসাটা আমিও করি। হ্যাঁ, আমি করলে আমি পারবো না, ফ্যাক্ট। মানুষের দেখা দেখি ব্যবসা করতে গেলে এটা হয় না, এটার জন্য ন্যূনতম একটু অভিজ্ঞতা লাগে, ন্যূনতম একটা অভিজ্ঞতা লাগে। অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে গেলে ওখানে হোঁচট খাওয়ার সম্ভাবনাই বেশি। ভালো করতে পারবা, আবার যে পারবা না এমনটাও না, অনেকে পারেও,
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফেল করে। এটার প্রমাণ আমি নিজেই। আমার মোবাইলের ব্যবসা বাদ দিয়ে আমি বাগানের ব্যবসা করতে গেলাম, টাকা বাদ। আমি পুকুরের ব্যবসা করতে গেলাম, টাকা বাদ। ঠিক আছে, এমএলএম এর ব্যবসা করতে গেলাম, টাকা বাদ। ওই আমার মোবাইলের ব্যবসা যেটা আছে, এই মোবাইল সারাউন্ডিং এ এটার সাথে যা আছে, এইটাই আর কি, যে ব্যবসার জন্য অভিজ্ঞতা লাগে এবং দেখা দেখি করতে গেলে অনেক সময় হোঁচট খেতে হয়। তো এই যে কিছুদিন আগে দেখলাম যে আমির খানের ছেলে, অক্ষয় কুমারের ছেলে, তারপর এই ইসের কি আমির খানের আর অক্ষয় কুমারের ছেলে দেখলাম যে ওরা কোথায় চাকরি করে, ও ইসের যাই হোক ইন্ডিয়ান কোন নাম করা একজন নায়কের, দেখলাম যে ওর ছেলে তোমার কোথায় চাকরি করছে। তারপর এর আগে আমরা একবার দেখেছিলাম যে বারাক ওবামার মেয়ে কফি শপে চাকরি করছে। তাহলে এখন তুমি বলো আবির, তোমাকে আমি প্রশ্ন করছি যে ওনার বাবা একটা সব থেকে শক্তিধর যে রাষ্ট্র, সে রাষ্ট্রের প্রধান বারাক ওবামা, তার মেয়ে একটা কফি শপে ওয়েটারের চাকরি করছে। তাহলে ভাবনার জায়গাটা বুঝতে পারছো যে আমাদের ভাবনাটা কি আর তাদের ভাবনাটা কি? এই যে ভাবনার যে স্তরটা, এইটাই কিন্তু আমাদের উত্তারিত হবে। ওগুলো ভাবতে হবে না, কাজ কাজ। আমি সৎ পথে উপার্জন করছি কিনা, এক্সপেরিয়েন্স আমাকে অর্জন করতে হবে। ঠিক আছে, আমি যেটা ব্যবসা করব, আমার যদি ইচ্ছা হয় যে আমি ব্যবসাটা করবো, তাহলে ওই ধরনের একটা দোকানে আমাকে যে থাকতে হবে। বারাক ওবামার মেয়ে যে ওই কফি শপ বানাবে তা না, কিন্তু কিন্তু ওখানে যে ওই যে মানুষের সাথে যে ড্রিল করছে, একটা গ্রাহকের সাথে যে ড্রিল করছে, কাস্টমার ডিলিংস, এই কাস্টমার ডিলিংসটা সে শিখছে, সাথে সাথে অনেক কিছু সে শিখছে ওখানে, অভিজ্ঞতা অর্জন হচ্ছে, তার বাস্তব জীবনটা সে উপলব্ধি করছে ওখানে। বুঝা গেছে? তো এই তো হলো ব্যাপার। যে কোনো কাজ ছোট না, আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। আর আমি আবারও বলছি, পাছে লোকে কিছু বলে, ঠিক আছে, মানুষ কি বলছে পিছনে এটা শুনে লাভ নাই, আমার কাজ আমাকে করতে হবে। এই যে আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটর, এদেরকে নিয়ে অনেকে কিন্তু মজা করে, অনেকে বলে না এ কি করছে খাবার, প্র্যাকটিক্যাল দেখো। তাহলে ওগুলোকে দেখলে তোমরা আগাইতে পারতা? আগাতে পারতা না। তাহলে আমরা কি কথা বলতে পারতাম? আমাদের কথা কি জনগণের কাছে যেত? যেত না তো। তাহলে কে কি বলছে এটা বড় কথা না, আমি কি করছি সেটাই বলো বড় কথা। আমি এটাতে মজা পাচ্ছি কিনা, আমি এটা আনন্দ পাচ্ছি কিনা, এটাতে মানুষের উপকার হচ্ছে কিনা, সেটাই হলো মূল বিষয়। ঠিক আছে, মানুষের হাসাহাসিটাকে সাইডে রাখতে হবে। হুম। আমাদের দুজনকে নিয়ে ইদানিং কালে মানে এমন পরিমাণে মানুষ শুরু করেছে সমালোচনা, হুম। উল্টা পাল্টা কত কথাবার্তা, হুমকি ধামকি, হুম। কতদিন শো চালিয়ে নিতে পারবে সেটাও দেখবে। হুম। ফোন দিয়ে হুমকি দেয়, আমি সেনাবাহিনীর লোক বলছি, শো বন্ধ করো। ওকে যখন পরবর্তী প্রডিউসারকে ফোন দেওয়াচ্ছি, তখন বলছে না আমরা এটা ইয়ার্কি করেছিলাম। কারণ যখন আমার প্রডিউসার, আমরা যখন প্রিপারেশন করি যে একটা শো করবো, কন্টেন্ট ক্রিয়েশনের নাম দুইজন মিলে, তখন এইরকম পডকাস্ট করে চিন্তা ভাবনা হলো, কিন্তু পডকাস্ট করতে পিছনে একটা শক্তি থাকা লাগবে। শক্তি কি হবে? অ্যাডভোকেট গুলোকে বানাই দিলাম প্রডিউসার, যা টাকা লাগে সমস্ত প্রডিউসার দিচ্ছে। আমরা যে আজকে আসছি এখানে শুট করতে, সেটার টাকা ওর কাছ থেকে নিয়ে এসেছি। যদি বা ওর একটা আর্নিং আছে, আমারও আছে, কিন্তু প্রডিউসার হিসেবে একজনকে রেখেছি আমরা, প্রডিউসার শক্তিশালী রেখেছি, আইনানুগ সমস্যা কিন্তু সামলে নিতে পারে। তবে তোমার কথা শুনে একটু কথাটা বলে দিই, নাহলে ভুলে যাবো, যে মানুষের জীবনে টাকাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। টাকা যদি না থাকে, তাহলে নিজের বউ থাকে না, নিজের বাবা মা অনেক সময় সন্তানদেরকে দেখবা যে নেগলেক্ট করে, এটাই বাস্তব। তোমার টাকা থাকতে হবে, সৎ পথে তোমার উপার্জন থাকতে হবে। তোমরা কন্টেন্ট ক্রিয়েট করছো, এখানে কেমন ইনকাম হচ্ছে, তোমরা কতটুকু ফলোয়ার বাড়াতে পেরেছো, কি হয়েছে তোমরা জানো, ইনকাম থাকতে হবে। ঠিক আছে, তুমি এটা করছো করো, কিন্তু এটা থেকে তুমি যদি ভালো করে করো, দেখবা যেখান থেকে ভালো করা হবে। তুমি যদি এটাকে ভালো করে নিতে পারো, তাহলে এখান থেকে ভালো ইনকাম হবে, এটা তো সবাই জানে। তো যেটা করছো ভালোভাবে করো, ঠিক আছে, কারো কথা শোনার দরকার নাই, কে কি বলছে এটা শোনার দরকার নাই, লেগে থাকো, সফলতা আসবেই। ঠিক আছে, কিন্তু কষ্ট হবে, যে কোনো জিনিস পেতে গেলে কষ্ট করতে হয়। আমার তো আর কম বদনাম হয়নি। অনেক বদনাম হয়েছে, প্রসঙ্গে যাবো। এবার আরেকটা প্রসঙ্গে আসি। আপনি রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনে আপনি প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিন, ব্যালেন্স করতেন কিভাবে? স্কুল, দোকান, টাফ হতো না? হ্যাঁ, অনেক টাফ হয়ে যেত। ওইটা ছিল বাচ্চাদের একটা প্রতিষ্ঠান, যেখানে আমি কোনোভাবে মানে আমার মানে এটা নেগলিজেন্সি, এটা আমি দেখাইতে পারতাম না, করতে পারতাম না, কারণ ওইটার স্কুলে আমি প্রধান ছিলাম। ওইখানে যাওয়ারও অনেক একটা হিস্ট্রি আছে, লম্বা হিস্ট্রি। যাই হোক, স্কুলে জয়েন করেছিলাম,
তারপরে আমার আব্বু যখন মারা গেলেন, আমি 7 বছর চাকরি করেছি ওখানে। তো আব্বু মারা যাওয়ার পরে আমি এই আমার ব্যবসাকে বাঁচানোর স্বার্থে, আর সব থেকে বড় যেটা হচ্ছে যে আমার ইনকামের দরকার ছিল। আমার ফ্যামিলি আছে, তো আমাকে একটা লেভেল মেনটেন করতে হয়। তো আমি যখন দেখলাম যে মানে আগেরটা যদি বলি, তাহলে আমি স্কুলে জয়েন করার পরে আমি আমার পুরোপুরি মনোনিবেশটা আমি স্কুলে দিয়ে দিয়েছিলাম সম্পূর্ণ। দিয়ে আমি স্কুলটাকে যতটুকু পেরেছি, আমি স্কুলে যাওয়ার পরে যখন মোটামুটি 500 মতো ছাত্রছাত্রী ছিল, আমি আমি থাকা অবস্থাতে ছাত্রছাত্রী বাড়তে বাড়তে প্রায় 700-র উপরে, প্রায় 750, 750 বাচ্চা হয়ে গেছিল। টিচারও বাড়াতে হয়েছিল, আমাকে 4টা টিচার নিয়োগ দিতে হয়েছিল। তো একটা স্কুলে একটা পর্যায়ে গেছিল। ওই অবস্থাতে যখন আমার আব্বু মারা গেলেন, আর আমি যখন স্কুলে চলে গেলাম, তখন কিন্তু আমার ব্যবসাতে আবার একটা ভাটা করতে লাগলো। আমার এখানে মনোযোগ কমে গেল, সময় দিতে পারতাম না। সকালে যেতাম স্কুলে, ভোরে, স্কুল থেকে আসতাম দুপুরে, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমাকে একটু আরাম করতে হতো। তারপর আমার দোকান যেতে যেতে সন্ধ্যা, তখন আর কি ব্যবসা হয়, তাই না? সারাদিন তো আমি থাকতেই পারলাম না। এভাবে আমি অনেকদিন ব্যবসাতে অনুপস্থিত থাকার কারণে আমার ব্যবসার ক্ষতি হয়ে গেছিল। তখন এই দোকান থেকে আমি ইনকাম পাচ্ছিলাম না। স্কুলের বেতন ছিল অতি সামান্য, ঠিক আছে? তাহলে তো আমার তো নিড মিটছে না, আমার প্রয়োজন তো মিটছে না। তাহলে আমাকে করতে হবে কি? আমাকে স্কুল থেকে চুরি করতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। আর আমি তো ওই কাজে যাইনি। আমি তো গেছিলাম ওখানে একটা অন্য স্বপ্ন নিয়ে, কিন্তু দেখলাম যে ওখানে আমার ওটা কন্টিনিউ করতে যেয়ে আমার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। আমার আব্বুও মারা গেলেন, তখন আমাকে বাধ্য হয়ে কি করতে হবে? আমাকে এক সাইডে যেতে হবে, হয় স্কুল বা ব্যবসা। আমি স্কুল ভেবে দেখলাম যে স্কুলে যদি যাই তাহলে তো আমার ওখানে হচ্ছে না, আমাকে চুরি করতে হবে, আর বেতনেও হবে না। তাহলে কি করতে হবে? আমাকে স্কুল ছেড়ে আমার ব্যবসাতে যদি মনোযোগ দিই, তাহলে আমার ব্যবসাটা দাঁড়িয়ে গেলে আমার আর মানে ইনকামের সমস্যা থাকবে না। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। হ্যাঁ, সবাই বিরোধী ছিল, তোমার আন্টি থেকে শুরু করে আমার বোনগুলা, আত্মীয় স্বজন, সব বিরোধী, যে না, এত সুন্দর একটা চাকরি ছাড়তে হবে না। কিন্তু আমি আমার বিবেকের সাথে 1 বছর যুদ্ধ করেছি যুদ্ধ করেছি যুদ্ধ করার পরে সিদ্ধান্ত নিয়েছি এককভাবে। শুধু আমার আব্বুকে, আমি আব্বু বেঁচে থাকা অবস্থাতেই বলেছিলাম যে আব্বু, আমার তো সমস্যা হচ্ছে, আমার তো মানে ওখানে তো নাই, বেতন কম, আর আমার এখানে ইনকামও, ব্যবসাও নষ্ট হয়ে যাচ্ছে। আমার তো চাকরি করা সম্ভব হচ্ছে না, কি করবো, চাকরি ছেড়ে দেবো কিনা। আব্বু বললো, দেখো তুমি বড় হয়েছো, যেটা ভালো মনে করো তুমি সেটা করো, আমার কোনো আপত্তি নাই। শুধু আব্বু এই কথা বলেছিল, বাকি সবাই নিষেধ করেছিল চাকরি ছাড়তে, সবাই একেবারে A to Z। কিন্তু আমি এককভাবে সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়েছিলাম, চাকরি ছেড়ে ব্যবসাতে মনোনিবেশ দিয়ে আলহামদুলিল্লাহ ভালো নির্বিঘ্নে আছে। একটা ব্যবসার পর্যায়ে আবার আপনি হ্যাঁ, জাগ্রত করে দিলেন। আবার জাগ্রত আল্লাহ করিয়েছে। আল্লাহ। হ্যাঁ, তারপর আপনি বর্তমানে ডাচ বাংলা ব্যাংকে হ্যাঁ, এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট ব্যাংক, ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজেন্ট ব্যাংকিং আমাদের এই যে গোমস্তাপুর থানার যে শাখা, মাস্টার এজেন্ট, আমাদের যে রহনপুরে যেটা আছে এজেন্ট পয়েন্ট, এটার আমি পরিচালক, এই তো চ্যানেল পার্টনার। সব দিক দিয়ে চলছে। হ্যাঁ গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার আপনার, হ্যাঁ, গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার আগে থেকেই আছে এটা। আপনার পিছনে বেশ কিছু ট্রফি দেখতে পাচ্ছি, আপনি বিভিন্ন কোম্পানি থেকে সেলার হিসেবে এগুলো পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এত অর্জন, এত অর্জন, এত অর্জন কেমন লাগে? অনেক ভালো লাগে, তৃপ্তি পাই, নিজের হাতে তৈরি করা প্রতিষ্ঠান। যে মানুষটা নিজে তালা খুলে ঘর পরিষ্কার করে হ্যাঁ ঝাড়ঝাড়া দিয়ে হ্যাঁ এইভাবে দাঁড় করালেন, হ্যাঁ, অনেক অনেকের স্বপ্ন এটা। অনেক ভালো লাগে। অনেকের স্বপ্ন যে আমি যদি এরকম পারতাম। হ্যাঁ প্রত্যেকের স্বপ্ন থাকে। হ্যাঁ, তাদের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আপনার উৎসাহটা কি হলো? ওই লেগে থাকতে হবে, আমি তো বললাম যে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। যে কোনো কাজ, ব্যবসা করলে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, সময় দিতে হবে, সততা থাকতে হবে, ওর মধ্যে নিষ্ঠা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওই একটা বিষয় আছে যে ব্যবসাতে যাকে তাকে বাকি দেওয়া যাবে না, প্রচুর। এই বাকি দিলে ব্যবসা নষ্ট হয়ে যায়, বাকির নাম বাকির নাম ফাঁকি, এইটাও খেয়াল রাখতে হবে। এটা true, এটা একদম। এইটা খুব খেয়াল রাখতে কারণ একজন ব্যবসায়ী আপনি আছেন অলরেডি, তো আপনি আবার ব্যবসায়ী সমিতির নেতা, একদম প্রধান দায়িত্ব নেবে আপনি সভাপতি। স্টেশন বাজার বহুমুখী কল্যাণ সমিতির সভাপতি, সে ব্যবসায়ী, আবার এতগুলা ব্যবসায়ীর লিডার আপনি, সবাইকে মেনটেন করতে হয়। আপনি আপনার প্রতিষ্ঠানে বসে আছেন, একটা ঝামেলা হলো কোনো দোকানে, হুম। আপনাকে সবার আগে ফোন দিবে, হুম। সভাপতি সাহেব সমস্যা হয়ে গেছে, আপনি আসবেন বিচারে, হুম। আপনাকে যাইতে হবে। হুম। তো একজন ব্যবসায়ী আবার এতগুলো ব্যবসায়ীকে সামলাচ্ছেন, ধকল কতটা যায় নিজের উপরে?
না, ধকল আসলে এগুলো ব্যবসায় তো, হ্যাঁ, ব্যবসায়িকদের, ওই যে বললাম না প্রথমে একটা কথা, যে মানুষের উপকার করতে পারলে এর থেকে আর কি আছে। আমার ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, এগুলো এনজয় করি আমি। তো আমার এখানে প্রতিষ্ঠান, আবার প্রতিষ্ঠানের এই পাশেই হচ্ছে আমরা সবাই একসাথে একটা সমিতি, এই সমিতির তো এটা আমাকে তো মানে ওখানে বেঁধে নিয়ে গেছিল একরকম, মানে স্কুলের চাকরিটা ছাড়লাম, ঠিক আছে, স্কুলের চাকরি ছাড়ার পরে এখানে আবার দায়িত্ব আল্লাহ তালা দিয়ে দিল, আরেকটা দায়িত্ব। হ্যাঁ, তো এটা ব্যবসায়িক আমাদের সিমিলার। তো এখানে সমস্যা হয় না, সবাই হেল্পফুল, সবাই মিলে আমরা একসাথে করি, এবং আমাদের ক্যাবিনেট আছে, আমরা 9 জন আছি, সবাই ব্যবসায়িক, সবাই মিলে আমরা আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় না। কিংবা আমি কোনো জায়গায় যেতে যেতে না পারি, আমার সেক্রেটারি আছে, তারপরে সহসভাপতি আছে, আমাদের সদস্যরা আছে, দেখা যাচ্ছে সবাই মিলে আমরা কর্পোরেট করে নিই, অসুবিধা হয় না, ভালো লাগে। ভালো লাগে। ভালো লাগে, আমি এনজয় করি। আপনি মনে হয় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে আছেন সভাপতি। না, আমার এটা 2 টার্ম চলছে, আমাদের 3 বছর করে মেয়াদ, 2 টার্ম চলছে আমার। এরপরে আপনি আবার নির্বাচন করার প্ল্যান আছে? না, আমার আর নির্বাচন করার ইচ্ছা নাই। আমি তো 2বার চালালাম, এবং আমার কিছু আমি কাজও করেছি। হ্যাঁ, আমি কি কাজও করেছি, যে আমাদের বাজারে যে সিসি ক্যামেরা লাগিয়েছি, তারপর আমাদের যে তোমার ওই যে সঞ্চয়ী যে আমাদের টাকা জমা হয়, এই টাকাটা আমি আবার ব্যবসায়িকদের মাঝে ক্ষুদ্র ঋণ আকারে আমি ছেড়েছি। হ্যাঁ, যে ব্যবসায়িকরা এখান থেকে ঋণ নিয়ে আবার দেখা যাচ্ছে কিছু লভ্যাংশ দেয়, ওই লভ্যাংশের টাকাটা আবার ব্যবসায়িকদের মাঝে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন গিফট আকারে এগুলো কাজ করেছি। তারপর তোমার আমার একটা চিন্তা ভাবনা ছিল, বা এখনো আছে, যে সভাপতি হিসেবে যে আমাদের এই বাজারে যেটা সব থেকে বড় সমস্যা, যে আমাদের মার্কেট নাই। তো এইখানে একটা আমার যে রেলের যে অনেক মাটি আছে, এই রেলের মাটিতে যদি একটা মার্কেট হয়, রেলওয়ে মার্কেট, এবং রেলওয়ে মার্কেটে যেসব যারা দোকান লিজ নেবে, তারা প্রত্যেকে আপন আপন নামে লিজটা দিবে, এবং তারা সরাসরি রেলকে ভাড়া দিবে, যেটা এখন পাবলিক দখল করে খাচ্ছে, এবং অতিরিক্ত নিচ্ছে। রেলের তো হিউজ মার্কেট। হ্যাঁ, রেল প্রসঙ্গে কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হবে, তো একটু জাস্ট যে ব্যবসায়িকদের জন্য একটা আমার পরিকল্পনা আছে, যে এখানে একটা রেলওয়ে মার্কেট হবে, এবং যেটার যে দোকানগুলো হবে, সে দোকানের মালিকগুলো হবে কারা? দোকানদার সরাসরি, যে ব্যবসায়িক, এই ব্যবসায়িকদেরকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে, যেটা যারা এখানে দীর্ঘদিন ধরে যারা দখল করে যারা এগুলো খাচ্ছে ভাড়া দিয়ে, তারা আমাকে এখানে বাধা দিয়ে কাজগুলো করতে একটু সমস্যা হচ্ছে। তো আশা করছি এটাও উতরাতে পারবো, এবং এখানে একটা আমার পরিকল্পনা আছে ব্যবসায়িকদেরকে, যে ব্যবসায়িকদের একটা নিজস্ব দোকান থাকবে, এবং তারা সরাসরি রেলকে দিবে ভাড়া, এবং তাদের সেটা একবারে সামান্য পরিমাণ ভাড়া হবে, আর সিকিউরিটিও এরকম লাগবে না, যেটা অনেক বেশি সিকিউরিটি দেওয়া লাগে, এটা ব্যবসায়িকদের জন্য চাপ তৈরি করে। হ্যাঁ, আমার দোকানের সিকিউরিটি বেশি, আমার দোকানের ভাড়া বেশি, তাহলে আমাকে কাস্টমারের কাছ থেকে নিতে হবে টাকাটা, তাহলে আমার ব্যবসা কিভাবে চলবে? এর জন্য ব্যবসায়িকদের যেন স্বল্প মূল্যে যেন দোকান পায়, এবং তারা যেন অল্প ভাড়া দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করার আমার পরিকল্পনা আছে। আমি একটা সমস্যার কথা, যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা ফেস করলাম, সেটা হচ্ছে আপনার পার্কিং ব্যবস্থা স্টেশন বাজারে। যেহেতু এটা কিন্তু একটা লম্বা একটা রাস্তা, 2 ধারে মার্কেট, মোটরসাইকেল গুলো যখন রাখা থাকে, ভ্যান ঢুকে মানুষের চলাচলের সমস্যা হয়ে যায়। এটা কিন্তু মোটরসাইকেল পার্কিং এর জায়গা না, ভ্যান চলাচলের জায়গা না, মানুষ চলাচলের মার্কেটের ভিতর দিয়ে যে ব্যবস্থাটা হচ্ছে। তো রোহনপুরের স্টেশন বাজারে যথেষ্ট জায়গা আছে একটা পার্কিং করার মতো। যেহেতু সভাপতি এখন বর্তমানে, আপনি থাকতে থাকতে কি এরকম উদ্যোগ নিতে পারবেন বা নিবেন, চেষ্টা আছে? পার্কিং এর যে বিষয়টা তুমি বলছো, এই পার্কিং এর তো উদ্যোগ তো নেওয়ার কিছু নাই, আমি তো উদ্যোগ অলরেডি অনেক আগেই নিয়েছি, এবং উদ্যোগ নিয়ে এটা আসলে কি পরিমাণ যে কষ্ট করেছি আমরা, যারা আমরা এটার পিছনে লেগে আছি, যে আমাদের এই রহনপুরে একটা রেলওয়ের মার্কেট হবে, বা আমাদের এখানে রহনপুরে একটা পার্কিং হবে, কিংবা আমাদের এখানে ঢাকা ট্রেন চলবে, বা আমাদের এখানে যে রেলওয়ের অবকাঠামো সেগুলো নির্মাণ হবে, এগুলোতে যারা আমরা লেগে আছি, আমরা এগুলোর জন্য অনেক কষ্ট করেছি। অনেক কষ্ট করে আমরা কিন্তু একটা মানে পার্কিং এর যে বিষয়টা, পার্কিং এবং সাথে সাথে একটা লাইন, তো পার্কিং এর কাজটাই শুরু হয়েছিল, যে কিছু জায়গা এখানে ফাঁকা করে এখানে পার্কিং হবে, যেখানে রেলের ট্রেনে যে যাত্রী নামে,
তারা যেন নেমে যেন সুন্দর করে যেন গাড়িতে উঠতে পারে, বা যারা বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসে ট্রেন ধরতে বা এই মার্কেট করতে কিছু কিনতে, তারা যেন সুন্দর করে গাড়িটা রাখতে পারে, অটোটা রাখতে পারে, ভ্যানটা রাখতে পারে। এই জন্য একটা পার্কিং এর ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু এখানে ওই যে কিছু সুবিধাভোগী যারা এই রেলের জায়গাগুলো বহুদিন ধরে দখল করছে এবং তারা মনে করছে যে এগুলো আমাদের নিজেদের সম্পত্তি, এই নিজেদের সম্পত্তি মনে করে তারা দেখা যাচ্ছে যে রহনপুরের, এবং এরা কিন্তু খুব গুটি কয়েক মানুষ যারা, হ্যাঁ এমনি বাড়িঘর অনেক আছে রেলের জায়গায়, এখান থেকে গোলাবাড়ি বা নাচল বা এদিকে শিবরামপুর অনেক বাড়িঘর আছে, সেগুলো তো সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে আমাদের এই স্টেশন বাজার এই জায়গাটাতে এইখানে গুটি কয়েক মানুষ যারা দেখা যাচ্ছে যে 10টা 20টা 15টা কেউ মার্কেট করেছে, কেউ মেস বানিয়ে রেখেছে, হ্যাঁ কেউ গোডাউন বানিয়ে রেখেছে, এবং তারা এগুলো ফ্রি খাচ্ছে, একরকম ফ্রি সরকারি জায়গা ফ্রি খাচ্ছে, এবং তারা এগুলোকে নিজেদের মনে করছে এবং মনে করে, হ্যাঁ প্রত্যেক সম্পত্তি মনে করছে, এবং তারা এই রহনপুরে যে রেলের কোনো উন্নয়ন হোক এটা তারা চায় না। তারা মুখে বলছে যে হ্যাঁ রেলের যখন দরকার হবে তখন আমরা ছেড়ে দেবো, কিন্তু কই ছাড়লো না, বরং কি করলো, আমার নামে নানা রকম মিথ্যা কথাবার্তা বললো। তো যাই হোক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে যেটা বলছিলাম যে পার্কিং এর বিষয়টা, এটা খুবই দরকার, পার্কিং এর খুবই দরকার। এখানে ব্যবসায়িকদের স্বার্থে দরকার, মানুষের স্বার্থে দরকার, যাত্রীদের স্বার্থে দরকার, এবং এটা হলে সবার জন্যই ভালো হবে। ইনশাআল্লাহ। স্যার, আমি যখন ছোট ছিলাম আপনি একদিন ক্লাস নিচ্ছিলেন, তো এমন সময় আপনার কাছে আমি শুনি আপনি নাকি মডেলিং এও যুক্ত ছিলেন। আপনার মেবি একটা ছবি আছে, হৃদয়ের বাসী নাম। তো আমরা যেরকম কন্টেন্ট করছি এখন শখের বসে, আপনার কি ওই জিনিসটা শখ থেকে ছিল না? হ্যাঁ অবশ্যই সব থেকে। আমি আসলে অভিনয়ের সাথে জড়িত আমাদের রহনপুরে ওই যে ডালটন ভাইরা ছিল, ডালটন ভাইদের একটা গ্রুপ করেছিল, ডালটন ভাই, পরাগ ভাই, টোটন ভাই, ইম্পসিবল গ্রুপের নাম ছিল ইম্পসিবল গ্রুপ। তো অসম্ভব গুলোকে সম্ভব করা হবে, তো ইম্পসিবল গ্রুপে তখন একটা দেয় ওরা, মানে নতুন যারা আগ্রহী এই ইম্পসিবল গ্রুপে অভিনয় করবে তাদের একটা সুযোগ দিয়েছিল। তো কৌতুক হতো, তো এখানে আমরা কয়েকজন বন্ধু ওখানে ওই জয়েন করি আর কি, হ্যাঁ ওই ডাল্টন ভাইদের ওই সংগঠনে ইম্পসিবল গ্রুপ। 90 দিকের ঘটনা এগুলো। হ্যাঁ, এবং তখন ইম্পসিবল গ্রুপ রহনপুরে একটা মানে আকর্ষণ, হ্যাঁ যে মানে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তখন ওখানে একটা আকর্ষণ যে শেষে আছে ইম্পসিবল গ্রুপ, তাদের উপস্থাপনা, হ্যাঁ আর মানুষজন বসে থাকতো ইম্পসিবল গ্রুপের প্রোগ্রাম দেখবে, তাই মানে হাস্যরসে ভরপুর এরকম একটা মানে যুগ উপযোগী তৎকালীন। তো ওই গ্রুপে তখন আমরা এই কৌতুক করতাম, অভিনয় করতাম, ঠিক আছে, নাচ করতাম, হ্যাঁ কৌতুক অভিনয় এগুলো করতাম। তো ওইখান থেকে অভিনয়ের ফার্স্ট আসা, তারপর আমাদের এক নাসলের এক বড় ভাইয়ের মাধ্যমে একটা সুযোগ হয়েছিল, তখন আমি রহনপুরেই ছাত্র, রহনপুর ইউসুফ আলী কলেজের ছাত্র, তখন ডিগ্রিতে পড়ি শেষ পর্যায়ে। তখন ওর মাধ্যমে একটা সুযোগ পেলাম যে এই চলচ্চিত্র জগতে আর কি মানে যাওয়া আর কি, হ্যাঁ অ্যাজ এ হিরো। তো ওই সময় মানুষের একটা সিনেমা দেখার একটা ছিল, হলে গিয়ে সিনেমা দেখা এটাই ছিল। তো আমরা বিভিন্ন নায়কের সিনেমা দেখতাম, তো ওইরকম আমার মানে মনে একটা স্পৃহা ছিল। যাই হোক তখন ওই সুযোগটা নিতে চেয়েছিলাম, যদিও বাড়িতে আব্বু রাজি ছিল না, আম্মা একটু হালকা আমতা রাজি ছিল, কিন্তু আব্বু টোটালি এটার বিরোধী ছিল, পছন্দ করতো না। তো ওই সময় আমি ঢাকা যাই, ঢাকা গিয়ে আমি মানে লেখাপড়ায় গিয়ে মাস্টার্স করব। তো এই ঢাকা যাওয়ার কিন্তু মানে একটা উদ্দেশ্য ছিল, কিন্তু ওইটাও যেটা কিন্তু আমার মনের মধ্যে ছিল যে নায়ক হতে হবে, ঠিক আছে। তো যাই হোক ওইটা একটা বিষয় ছিল, আর ওসিলা ছিল যে আমি লেখাপড়া শেষ করব, বাড়িতে তো আর বলা যায় না যে আমি নায়ক হতে যাব। তো আব্বু আমার নাই এখন, যাই হোক। তো ওই সময় ঢাকা গিয়ে আমার মডেলিং করতাম, মঞ্চ নাটক করতাম, একটা মঞ্চ সংগঠন ছিল আমাদের ঢাকাতে, বাংলার মুখ, ওটার আমি নাট্য সম্পাদক হয়েছিলাম শেষ পর্যন্ত। আমাদের রহনপুরের ছিল যে মুনকির ভাই গান করে, মুনকির খান, গোমস্তাপুরের, ওই মুনকির ভাইয়ের মাধ্যমে আমার ওই সংগঠনে যাওয়া। তো ওইখানে গিয়ে আমি নাট্য সম্পাদকও হয়েছিলাম, নাটক করতাম, মঞ্চ নাটক করতাম। তারপর ওই যে বিভিন্ন ওই তোমার টিভিতে প্রচার হতো এই অনুষ্ঠানগুলা,
তোমার যেটা ম্যাগাজিন অনুষ্ঠান, ওই ম্যাগাজিন যে অনুষ্ঠান, চলতো না। হ্যাঁ, ওই ওই অনুষ্ঠানগুলোতে অভিনয় করতাম। তারপর বিভিন্ন গানে মডেলিং করতাম। আর ওই ফাঁকে দু একটা সিনেমাতে অভিনয় করা ছিল, সাইড ক্যারেক্টার আর কি। যাই হোক, ওই নায়ক আর হওয়া হয়নি। তারপরে তো বাড়ি চলে আসা, আব্বু পছন্দ করতো না লাইনটা। তারপরে তো আমার এই লাইন থেকে মানে ডিটাচ করার জন্য তো আমার বিয়েও দিয়ে দেওয়া হলো। বিয়ে দিয়ে রহনপুরে কাম ব্যাক। আর আব্বুর সাথে ওই যে কথা ছিল যে আমি ব্যবসা করব, ব্যাক করব লেখাপড়া শেষ করে। সব মিলিয়ে রহনপুরে আবার ব্যাক করা, এবং রহনপুরে আছি। রহনপুরকে ভালোবাসি। এটা আমার মাতৃভূমি, এখানে বড় হয়েছি, জন্ম হয়েছে, সবই এখানে। এবং ইচ্ছা আছে এখানেই শেষ করব আর কি, মরার এক পর্যন্ত যেন এখানেই থাকতে পারি। তো অভিনয় করার ইচ্ছাটা এখনো আছে মনে? না, আর ওইরকম ইচ্ছে নাই অভিনয় করার। এখন বাস্তব জীবনে যে যেটুকু সময় বেঁচে আছি, মানুষের জন্য কিছু করে যেতে চাই, আমার এলাকার জন্য কিছু করে আমি যেতে চাই। আমার অডিয়েন্সকে সাক্ষী রেখে বললাম, আপনি খুব শীঘ্রই আমার কোনো শর্ট ফিল্মে কাজ করবেন। আমি আপনাকে নিয়ে ভাববো, আমি আপনাকে অভিনয় করাবো। রাজি? এটা আমার আচ্ছা, সমস্ত অডিয়েন্সকে এটা সাক্ষী রেখে বললাম। আচ্ছা, সেটা দেখা আমার যাবে। চাচাকে আমি খুব শীঘ্রই আমার কোনো শর্ট ফিল্মে নিয়ে আসবো। সেটা দেখা যাবে ইনশাল্লাহ। সময় সুযোগ যদি হয় ইনশাল্লাহ হবে। তো এখন আমার যেটা আমার এলাকাকে নিয়ে আমার চিন্তা ভাবনা, আমার ফ্যামিলিকে নিয়ে আমার চিন্তা ভাবনা, আমার ব্যবসা বাণিজ্য যতগুলো এমপ্লয় আছে, সর্বোপরি যেন ওই যে কথাটা বললাম যে জন্মেছ যখন জন্মের দাগ রেখে যাও, এটা আমি খুব লালন করি। এবং আমার স্কুলেও আমি লিখে দিয়েছিলাম, আবির লেখা ছিল না একদম গেটের পাশে, তোমাদেরকে বলতামও যে আসলে মানুষের যে জীবনটা এই অল্প ছোট্ট একটা, এটাও একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা, যে ক্যারেক্টার আমি নাজমুল হুদা খান রুবেল নামে এসেছি, তুমি আবির নামে এসছো, তুমি শরীফ নামে এসছো, তো আমাদের যে ক্যারেক্টারটা সঠিকভাবে যেন শেষ করে যেন আমরা যেন সৃষ্টিকর্তার কাছে ব্যাক যেতে পারি, এটাই চাওয়া। এবং মরার পরে যেন মানুষ যেন এটা মানে অনেক দিন যেন স্মরণ রাখে যে না, শরীফ নামের একজন ছিল, কিংবা আবির নামের একজন ছিল, কিংবা রুবেল নামের একজন ছিল, যে কিনা এলাকার জন্য এই কাজগুলো করে গেছে। ঠিক আছে, এইটাই আমার চাওয়া, এর বেশি কিছু চাওয়ার নাই। আল্লাহ যেটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, আমাদের গুটি টক্সের ঈদ স্পেশাল পর্ব চলছে। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন জনাব নাজমুল হুদা খান রুবেল, স্বত্বাধিকারী খান মোবাইল পয়েন্ট। তো আমাদের যিনি অতিথি আছেন, ওনার এত এত বিস্তৃত কর্মকাণ্ড আছে যেটা এক পর্বে শেষ করা সম্ভব না আমাদের পক্ষে। এখন ওনার একটা গুরুত্বপূর্ণ সেক্টর আমরা বাকি রেখে দিলাম, সেটা হচ্ছে রেল বিষয়টা নিয়ে। তো রেল বিষয়টা নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব আসছে আগামী পরশুদিন। অবশ্যই আপনারা দেখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক।